নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আত্মা কি ফিরে আসে? তা তো বলতে পারবো না আত্মা ফিরে আসে কি না, কিন্তু এখানে হয়তো একটা আত্মা ফিরে এসেছিল ভালোবাসার টানে, কিংবা প্রতিশোধ নেবার টানে। কোনটা? ওই যে আঁধারে বাসিন্দা যারা যারা আঁধারে আজ তোমাকে নিয়ে যেতে এসেছে, সেই আঁধারে, কোন আঁধারে একটা আত্মা নিতে এসছে তার প্রিয়জনকে? বুঝতে পারছেন না তো কিছু? আচ্ছা, গল্পটা আমি প্রথম থেকে শোনাচ্ছি, শুনতে থাকুন। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপ্তার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ হওয়াটা বিচিত্র তো কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে একরকম হেঁচড়াতে হেঁচড়াতে টানতে টানতে নিজেকেই নিয়ে যেতে হলো স্নানের ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে কেমন জানি থরথর থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে, মুখে, গায়ে, মাথায়। এটা কিন্তু পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, খুব সীমিতভাবে, খুব ভেবেচিন্তে। কিন্তু আজ আজ কি হলো সুদীপদার? সে এসব দিকে ভ্রুক্ষেপ কেন করছেন না? এত জল সে কেন নষ্ট করছে? কি জানি সে কেন এত জল নষ্ট করছে। আচ্ছা, মনে মনে ভাবছে সুদীপ্তা, পুলিশ কি খুঁজে পাবে দীপ্তকে? খুঁজে পাবে ওকে? ওরা তো সব বলল যে শোনা মাত্রই ওরা বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়ে গেছে। বাড়িতে কি এখন সব জানাবো? সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের জন্য? হ্যাঁ হ্যাঁ, সকালটাই হোক। কারেন্টটা নেই। ভেজা শরীরের মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতাহাতি করতে লাগলো। একবার এদিকে হাত দেয়, একবার ওদিকে হাত দেয়। অন্ধকারে কিছুই তো দেখা যায় না। হঠাৎ সুদীপ্তার খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। ও মা, ওই দরজাটা আবার খুলল কি করে? চমকে উঠল সে। না, খুব ভালো মনে আছে, ঢোকার পর আমি দরজাটা বন্ধ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিত ঢোকার পর আমি দরজাটা লাগিয়ে এসেছি। হ্যাঁ, মনে পড়ছে না তা নয়, মনে আমার পড়ছে দরজা আমি লাগিয়েছি, কিন্তু খোলা কেন? পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেয়ে, এ মা, এটা কি? কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। অবয়ব দেখে বোঝা যায় না এটা কে। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে? কে ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশে ছিলে বুঝি? তা প্রত্যাশাটা ভালো, কৌশিকবাবুর প্রত্যাশায় আছো। কে 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 কে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিতে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে, গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপ্তার। দীপ্ত এসে দুহাত জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল পরশে কেঁপে উঠছে। তুই ফিরে এলি কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে।
ওরা ওরা কারা? কেমন ফ্যাঁস ফেঁসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে দেখতে পাচ্ছ না? না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কাদের কথা বলছো তুমি? ওই যে অন্ধকারে যারা বাসিন্দা, যে আঁধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত, চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে এক মুহূর্ত চলে না সু আমার। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? বলো, কোথায় পালাবে তুমি? তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না সু। না না, দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না। এক চুলও নড়তে পারল না। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। এরাই তো নিয়ে এসেছিল সুদীপ্তকে। সুদীপা সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশরীরীর আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না 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 না, আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার আর পথ নেই। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্প শেয়ার করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যেই গল্পটা তোমাদের বললাম, সেটা হচ্ছে সায়নদীপের লেখা আঁধার যখন ডাকে, এই গল্পটি উনি লিখেছেন। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প, অনেকগুলো ছোট ছোট গল্প একসঙ্গে আমি তোমাদের শোনাতে চাই। আজকে বলবো বাতিঘর, লীলা মজুমদারের। শামুদের দাদা দাদু নাকি এক সময় নদী পুলিশে চাকরি করতেন, অথচ সাঁতার জানেন না। এমনকি ওদের পুরনো বাড়ির বড় চৌবাচ্চায় একবার পড়ে গিয়েছিলেন তিনি, অমনি টুপ করে ডুবে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শামুরা ওকে তুলে মুখে ফুঁ দিয়েছিলেন, তবে নাকি ধরে প্রাণ এসেছিল। নাকি নদীতে সাগরে যারা কাজ করেন তারা কেউ সাঁতারতে জানে না, কিছু দরকার হয় নাকি সাঁতরানোর, কি জানি। এদিকে বেজায় সাহসী জলে স্থলে অন্তরিক্ষে এমন কোনো জ্যান্ত জানোয়ার নেই যাকে উনি ভয় পান। তবে কি না পাদু দাদু বলেন, কলকাতায় চাঁপাল ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নদীর দুই তীর, তার নদী মুখের প্রতিটি আগাছা এবং ঘাসের চওড়া তার চেনা ছিল। জলের তলাকার প্রতিটি গর্ত, তার বালির চড়া তার মুখস্থ ছিল। গত 300 বছরের মধ্যে কবে কোথায় কোন জাহাজ, নৌকা বা ভেলা ডুবে গিয়েছিল এবং সে ডোবাতে কারা কী ধরনের আর কতখানি লাভ বা ক্ষতি হয়েছিল, তার সব নখদর্পণে ছিল। দুই তীরের প্রতিটি গাছ ওর পুরনো বন্ধু ছিল। কার ডালপালা বাঁকা, কার ডালপালা কোন দিকে যাচ্ছে, তার কোনো কিছুই অজানা ছিল না। প্রত্যেকটি ভাঙা দেওয়াল, ধসে যাওয়া দুর্গ, গাছ জড়ানো ইটের গাদা, মজা পুকুর, শুকনো কুয়ো, খোঁড়ো ঘর, টালির গুদাম, এমনকি সমস্ত নালার মুখেকার কবেকার এবং কী দিয়ে তৈরি, তার ইতিবৃত্তান্ত সঙ্গে সঙ্গে বলে দিতে পারবেন তিনি। এমন অবশ্য পাদু দাদুর 91 বছর বয়স, তা কিন্তু তিনি ভুলে গেলেন। শামুরা তার ওইসব লোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতে শুধু একটা শর্তে, কেউ কোনো প্রশ্ন কিন্তু করতে পারবে না। বুঝতে পারুক আর নাই পারুক, তাতেই কিন্তু হ্যাঁ দিতে হবে, প্রশ্ন করা চলবে না। কালীঘাটে খাড়ের পাড়ে শামুদের বাড়িতে প্রায় প্রত্যেক রবিবার সকালে নৌকা চেপে আসতেন তিনি। সঙ্গে আনতেন গামছায় বাঁধা একটি প্রায় কিলোটাক ওজনের 2-3টে চাঁদা মাছ, কি কাছিম, কি বিশাল দাঁড় কাঁকড়া। নিদেন খান 20 কচ্ছপের
20টা কচ্ছপের ডিম, সারা দিন গাল গল্প, খাওয়া দাওয়া, দুপুরে ঘুম, বিকেলে চা সেরে হঠাৎ বলতেন, ওই যা গল্পটা ভাটা পড়ে যায় রে, বলে সঙ্গে সঙ্গে নৌকা চেপে রওনা দিতেন। ভাটার আগেই কিন্তু পৌঁছতে হবে। ভাটার আগে পৌঁছতে না পারলে অন্ধকারে জলে থাকা যায়, জলে জাদু আছে। সেবার এ কথা শুনে শামুরা মুখ লুকিয়ে হেসেছিল। পাদু দাদুর কি রাগ! জলের কথা তোরা কি জানিস রে ছোঁড়া? জর্জ মেরি বালিচরের নাম শুনেছিস? ওপার থেকে মালুম দেওয়া যায় আগে যত জাহাজডুবি হতো সে তাদের মাস্তুলগুলো সজারুর কাঁটার মতো উঁচিয়ে থাকতো। সেসব দিন গেছে বটে, কিন্তু এখনও মাঝে মাঝে তার জলের ওপরে ভেসে ওঠে। অনেক লোক দেখেছে জানিস। নদী পুলিশের কাজ খুব সোজা নয়। কোন বিপদরা সত্যি আর কোন বিপদরা স্বপ্ন তাই বা কে বলে দেবে বলতো? হ্যাঁ, এই বলে হাঁড়ি মুখ করে নৌকায় চেপেছিলেন। আসলে নাকি সত্যিকার আত্মীয় নন। ফ্রেজারগঞ্জের কাছে শামুর ঠাকুমার মামার বাড়ি সম্পর্কে কীরকম দাদা হয়, বোধহয় পাড়াতুতো দাদা। তবে সেটা কিছু বড় কথা নয়। নিজের দাদাও তো খোঁজ খবর নেয়ই না, এমনকি মরেও গেছে। তাই পাদু দাদুর এ বাড়িতে এত আদর। আর শুধু শামু কেন, শামুর বন্ধুরাও ওকে ভারী পছন্দ করে। তা এবার পুজোর সময় দেওয়ানির পর একদিন সকালে নাতি নাতনি গোবরাকে সঙ্গে নিয়ে বেশ সকাল সকাল পাদু দাদুর কাছে এসে হাজির হলেন। দুইজনের হাতে দুটো গামছায় বাঁধা 20টা 40টা প্রকাণ্ড গলদা চিংড়ি। দেখেই সকলের চক্ষু চড়ক গাছ। পাদু দাদু বললেন, মা কালীকে দেখিয়ে তবে গিন্নি একবার এদিকে আমার বড় উপকার করেছিল রে। হঠাৎ সে কথা মনে পড়ে গেল। দেখ রে গোবরা, 4টে নারকেলও হবে। বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হলে পরে মাঝের ঘরের ফরাসে শুয়ে টেনে ঘুম। বিকেলে চায়ের পেয়ালা হাতে নিয়ে ঠকিয়াতে ঠেস দিয়ে মিষ্টি গলদা শুধু আজকাল কেন, কোনো কালই এই অঞ্চলে দেখা যায়নি। কোথায় পেলেন মামা? পাদু দাদু তাকিয়ে সরিয়ে দিয়ে বললেন, ওই যে হুগলি নদীর একটা বিশেষ জায়গা, রাতে বড় বড় দাঁড় বাঁধা হাঁড়া ঢুকিয়ে রাখা হয়। 2 দিন বাদে ভোরে সেগুলো টেনে তোলা হয়। কপাল ভালো হলে 10 লোক এক হাঁড়ায় হাত লাগালো আর বছরের ওই একবারই উঠবে। তারপর কেমন যেন অন্যমনস্ক হয়ে এদিক ওদিক চেয়ে বললেন, সে কি আজকের কথা? হয়তো 41 কি 42 সাল হবে। ভালো করে মনেও করতে পারি না। তখন আমার বয়স 50-এর উপরেই হবে। পাকাপোক্ত সবচেয়ে অভিজ্ঞ আর বিশ্বাসী নদী পুলিশের একজন আমি। দ্বিতীয় মহাযুদ্ধটা হঠাৎ বড্ড কাছে এসে গেল। যুদ্ধটা কাছে এসে যাওয়ায় আমি পড়েছি বিপদে। আরও পরে ডিসেম্বর মাসে এখানে কলকাতায় আর তার আশেপাশের জাপানিরা বোমা ফেলেছিল। কিছু লোকও মরেছিল, শহর ছেড়ে অনেক পালিয়েছিল। আবার পরে কেউ কেউ ফিরেও এসেছিল। সন্ধ্যা থেকে চারদিক ঘুটঘুটে অন্ধকার। কালী পুজোর দিনও কোথাও একটা আলোর রশ্মি দেখার কোনো উপায় নেই। পর্দা ঘেরা টোপ দিয়ে জানলা দরজা বন্ধ করে সেবার সব পুজো হলো। যেন কতই না লজ্জার ব্যাপার। একটা পাঁঠা পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিটারিতে কিনে নিয়েছে। তার ওপর আমি বাড়ির বড় ছেলে। একদিনের জন্য ছুটি চাইলে আমি ছুটি পর্যন্ত পেলাম না। ঘুটঘুটে অন্ধকারে নিঃশব্দে লঞ্চে করে রোজ রাতে চাঁদপাল ঘাট থেকে স্রোতের সঙ্গে 10 মাইল টহল দিচ্ছি। অন্ধকারে যথাস্থানে বোমা ফেলার সময় অসুবিধা হয়, তেমনি আবার প্যারাশুটে করে কামান্ডো নামাবার সুবিধাও হয়। বোমা অবশ্য ডিসেম্বরে ওরা খোলাখুলি দিনের বেলাতেই ফেলেছিল। সে যাই হোক, আমাদের কাজ হলো যাতে কোনো নির্জন জায়গায় প্যারাশুটে নেমে নৌকা করে নদীপথে এসে ফার্স্ট উইলিয়ামকেও না ক্ষতি করে সেটাকে দেখা। ঠাকুমা বলতেন যে রাতে স্বয়ং মা কালী নাকি ভিড়ের সঙ্গে মিশে
আলোর শোভা দেখতে বেরোন। তবে 1942 সালে ওই ঘুটঘুটে অন্ধকারে কি দেখতে বেরোলেন? এক যদি জাপানি বোমারু ঠেকাবার ইচ্ছা হয়ে থাকে তবেই। নিরুশব্দে মোটর লাগানো সরু লঞ্চে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগোচ্ছি। মনে হচ্ছে নৌকার তলাটা জলের উপর দিয়ে পিছলে যাচ্ছে। ভাবছি এমন তেলা তেলা নদীর ভূভারতে আর নেই। আবার ভাবছি ওই তেলা তেলা জল থেকে অন্ধকারে কেমন একটা আভা বেরোচ্ছে। তাতেও আমার বেশ যেমন জলের ওপরটা দেখতে পাচ্ছি, তেমনি আকাশ থেকে আমাদের লঞ্চটাও মালুম দিচ্ছে। তো এছাড়া আর একটা ভয়ও ছিল। এই এই জগৎজোড়া অন্ধকারের আতঙ্কের মধ্যিখানে কলকাতার দুষ্কৃতীরা যে যার সুবিধা করে নেবার তালেই আছে। আগেও তার প্রমাণ পেয়েছি। ভয় ডর নেই তাদের, ঠাকুর দেবতা বিশ্বাস নেই। চাই কি কালী পুজোর এই নিকষ কালো অন্ধকারে চুপি সারে গিয়ে সেই গোপন জায়গা থেকে ডুবোনো হাঁড়ি তুলে গলদা পাচার করলেই বা দেখবে কে? যেরকম ছোঁক ছোঁক করে বেড়ায় ওরা, লুকোনো জায়গাটা জেনে ফেলার অসম্ভব নয়। আকাশ এদিকে একটা অসময়ে ঝড় পাকিয়ে উঠেছে। কালির শিশিতে আরও কালি ঢালছে যেন কেউ। তা যা ইচ্ছে তাই করুক। জলেতে আকাশের তফাতটা ক্রমে দূরে হয়ে যাচ্ছে। চারিদিক থমথম করছে। কোথাও নদীর তলার গর্ত, কোথাও বালির চড়া। আমরাই তা গুলিয়ে যাচ্ছে। অন্য লোকের কথা এমনি রাতেই আর কি তোমাদের বলবো, তাদের তো গুলিয়ে যাবেই। বুকটা ধড়াস করে উঠল। স্পষ্ট দেখতে পেলাম সরু পানসির মতো একটা নৌকো অন্ধকার ভেদ করে সাঁই সাঁই করে ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। কি করে দেখলাম জিজ্ঞাসা করিস না। বিপদের সময় মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ থাকে, হয়তো তারই সাহায্যে আমি দেখেছি। সঙ্গে সঙ্গে হড়মড় করে মোটা শিয়ালের মতো বিন্দুতে বাঁধা পেল আমাদের লঞ্চ। হায় রে, উল্টোলো নাকি আবার? আমাদের চক্ষু স্থির। জোয়ার? হোয়াট? জোয়ার কি করে? করতে করতে আমাদের অফিসার ক্যাপ্টেন গ্যারি কেবিন থেকে বেরিয়ে এলো। এতক্ষণ সে দূরবীন দিয়ে আকাশ দেখছিলেন। অন্ধকারের জায়গাটা চিনতে পারলাম। গায়ের রক্ত হিম হয়ে গেল। আসন্ন ঝড়ের অন্ধকারে সব লেপে মুছে একাকার হয়ে গেল। মানস নেত্রে দেখতে পাচ্ছিলাম বাঁয়ে সেই অষ্টচক্র তেঁতুল গাছ, যার নিচে কোনো মাঝি মরে গেলেও নৌকা বাঁধে না। তার উপরে ওলন্দাজের ওয়াচ টাওয়ারের ভগ্ন স্তূপের ইটের থাবা। ফোকসা দাঁত আর কানা চোখ নিয়ে আমাবস্যার অন্ধকার, আর যে ব্ল্যাক আউটের কালো কম্বল আর আসন্ন ঝড়ের কালিমা গায়ে জড়িয়ে জড়িয়ে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সরু পামসি চেপে শত্রুদের চর কোথায় গিয়ে সেঁধুলো কারো বাবার বলার সাধ্যি নাই। পাদু দাদু তুলে নিলেন বা কে বাঁধা দিলেন, সাবেকে কিছু বলা যায় না। আমি হুকুম করে দেব, পাদু পাও নাও। রেকর্ড জড়িয়ে ফ্লেয়ার জেলে রাতকে দিন করে সাংঘাতিক এক মিলিটারি তল্লাশি চলবে। চিরকালের মতো আমাদের গাঁয়ের লোকেদের গলদার হাঁড়ি ডুবানো ঘুচে যাবে। জানিস, বোধ হয় মিলিটারি সাহেবদের হাত থেকে জাপানি কমান্ডো যদি না বেঁচে গলদা চিংড়ি কদাচ নয়। বলতে একটা সময় লাগলো, কিন্তু ঘটতে লেগেছিল হয়তো আধ মিনিট। তারই মধ্যে লঞ্চ কাত হয়ে যাওয়াতে সাহেব, আমি, বিলিতি গানাররা 2 জন আর 4 বিদেশি সারেং ঝুপ ঝুপ করে জলে পড়ে গেলাম। বলেছি তোর যারা জলে জলে জীবন কাটায় তাদের কেউ সাঁতার শেখে না, কারণ জলকে তারা ভয় পায় না। যারা ড্যাঙায় থাকে কিন্তু মাঝে মধ্যে জলে নামে, তারা মাঝি সবাই দক্ষ সাঁতারু। তা আমরা কয়জনা ঝুপ করে তো ওই তেলা তেলা জলে ডুবে গেলাম। একেবারে কেউ ভাসে না জানিস তো। থেকে ডুবলাম, আবার ভাসলাম। সাহেবগুলোর কথা আর বলিস নে।
তারাই মধ্যে হচমচ করে ক্যাও হয়ে যাওয়া লঞ্চে চেপে বসল। সাহেবরা মাঝির ছেলে, তারা সাঁতরে অপর পারে ডাঙায় উঠল। আর আমি, আমার কথা বলিস নে, প্রাণপণে ঠ্যাং হাত পা ছুঁড়ে কতবার যে ডুবলাম আর ভাসলাম তার ঠিক নেই। শেষটা দেখি দিব্যু ভেসে আছি। এমনি ডাঙার কাছে পৌঁছে গেছি। তার সবচেয়ে অদ্ভুত চারিদিক আলোয় আলো। পর্তুগিজ বাতিঘরে কে এ পিকে তুচ্ছ করে বিরাট মস্ত বাতি জ্বেলেছে। আর সে কি হট্টগোল! দেখি কানে মাকড়ি, মাথায় ফাট্টা, হাতে মুগুর, নেংটি পরা একদল লোক, গোটা পাঁচেক জিপ আর জনা দশেক বেঁটে লোককে কোন ঠাসা করেছে। দেখি ভাবলাম, তবে আমি নিশ্চয়ই মরে গেছি, স্বর্গে গেছি। মা কালী তাহলে আমার দুষ্কর্মের কথা জানতেই পারেনি। যেমন ভাবা তেমনি মুছো। যখন জ্ঞান হলো তখন এলো গলদা চিংড়ির শোকবাই। চেয়ে দেখি রাত ভোর হয়ে গেছে। আমি আমাদের গাঁয়ের চণ্ডী মণ্ডপের হাত পায়ে লিয়ে পড়ে আছি। আমার পাশে গলদা চিংড়ির গাদা, প্রতি বছর যেমন হয়। ধরমর করে উঠে বসতেই গাঁয়ের লোকেরা আনন্দে কোলাহল করে উঠল, মরেনি মরেনি, চিংড়ি খেয়ে বাঁধা গেল, চিংড়ি খেয়ে বাঁধা নেই। শুনে আরেকবার মূর্ছা গেলেও খুব হেঁচকে উঠল। তবে দুপুরে নারকেল চিংড়ি খেয়ে কোনো অসুবিধা হয়নি। এই বলে পাদু দাদু গল্প থামিয়ে উঠে পড়ার উদ্যোগ করতে দেখে শামুরা 7-8 জন ওর কাঁচা ধরে ঝুলে পড়তে উনি ধপ করে বসে তাকিয়াটার উপর বসে পড়ে শামুর হাত থেকে আর এক পেয়ালা চা নিয়ে বললেন, হ্যাঁ ওই যে বলছিলাম সাহেবগুলোর কথা, আর বলিস নে। পরে কাগজে পড়লাম ওরা যেই দেখেছে বাতিঘরে জোর বাতি জ্বলছে অমনি ভয় ডর ভুলে লঞ্চ থেকে ছোট নৌকা দুটো নামিয়ে ডাঙায় চলে এসেছে। কার এত স্পর্ধা যে ব্ল্যাক আউটে ভাঙে? আর কারফিউ বলবৎ থাকতে কারা এত হল্লা করছে? সঙ্গে সঙ্গে দপ করে আলো নিভল, সব চুপ। এসে দেখে গোটা 10-12 জাপানি কামান্ডো তাদের ছিপের উপর এলোপাথারি অজ্ঞান হয়ে পড়ে আছে। ছিপ টেনে কানায় তোলা কানা বাতিঘরে 100 বছর আলো জ্বলেনি। জনমানুষের সারা শব্দ নেই। গ্যারিক আর গ্যারানদের জয় জয়াকার। টাকা কড়ি মেটানোর পরে ওডলি স্যাড থিং হলো পড়ুয়া নিশ্চয়ই একলা পড়ে ওদের ঘায়েল করে নিজের জলের তলায় তলিয়ে গেল। পেডুর জন্য টুপি খুলে খানিকক্ষণ টাড়ালো, তাদের মাইনে বাড়ল। আর তুমি চাকরিতে ফিরে গেলে না? পাগল, আর যাই কখনো? শেষটা যদি সত্যি করে মরে টরে যাই, গা ঢাকা দিলাম। ওরা কালো বর্ডারের চিঠি বেশ কিছু টাকা করি পাঠিয়ে দিয়েছে। না, গাঁয়ের লোকেরা খুব সাহসী বলতে হবে। ওই অন্ধকারে চিংড়ি তুলল, জাপানি ধরল, আমাকে প্রাণে বাঁচালো, খুব বীর পুরুষ। আরে দূর দূর, তাই কখনো? তাহলে তোর ওই কুখ্যাত অষ্টাচক্র তেঁতুলতলা দিয়ে আসতে হবে। তারাও যেমন অর্ধেক ছিল তক্তপোষের তক্তায়, বাকি অর্ধেক আলো জ্বালা দেখে আর হট্টগোল শুনে মূর্ছা গেছিল। তারপর ভোরে উঠে চণ্ডীমণ্ডপে চিংড়ি সহ আমাকে দেখে সকলে কি ফুর্তি! ওদের বিশ্বাস আমি একলাই সব চিংড়ি তুলে এনেছি। ডাবল ভাগ নিয়ে সেদিন চেতলা ফিরেছিলাম, আর কখনো নদী পুকুরের ধারে কাছে যায়নি। বাবা পৈতৃক প্রাণটা বাঁচা নিয়ে কথা। শ্যামু ঠাকুমা বললেন, কি পাদু দাদু, তাহলে কোনো মাকড়ি নেংটি পড়া ওই লোকগুলোই বা কে? পাদু দাদু বললেন, কে জানে কে, তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, মা কালী চিংড়ি ফাঁকি দিতে পারে না কেউ। মা কালী চিংড়ি কেউ ফাঁকি দিতে পারে না। তিনি নিজেই ব্যবস্থা করে নেন, চরণে গোবর। আর দেখো, এইসব কথার এক বর্ণ যদি তোমরা ঠামুর কাছে তুলিস তো আর কখনো কোনো কোথাও তোদের নিয়ে যাব না। গোবরা বলল,
আমি শুনতে পাইনি দাদু, ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো অকৃতজ্ঞ, অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ছোট্ট পাড়াগাঁয়ের শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকটা টিনের ঘর, ঘরগুলি ছুঁয়ে ছুঁয়ে আঁকা আঁকা বাঁকা বাঁকা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধ্যা, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমন অন্ধকার। চলছে একটানা ধারাবাহিকভাবে বৃষ্টি। শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে একটু ক্লান্তি বিভীষিকা আসে। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও একটুকু কোনো শব্দ নেই। না বইছে ক্লান্তিকর জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঝি পোকা। কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাছে। বোধহয় অন্ধকারকে এমনভাবে ভয়ঙ্কর লাগতো না, একটা বাজ ডাকলেও যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পেত। সব কিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমান্তেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিশাল পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার কোনো সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের মতনই ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিষণ্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে ততষ্ট হয়ে থাকে, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি, ছোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছেই জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার কোনো স্বস্তি নেই। চোখে একটু একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে যেন কে সুড়সুড়ি দিচ্ছে। চোখ বুজে থাকে, শুয়ে থাকে। চোখ খুলে রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেয়ালে কারা যেন ছায়া পড়ছে, কাদের যেন ছায়া চলাচল করছে। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের গলা ফিসফিসানি শব্দ, চাপা চাপা গলার ফিসফিসানি শব্দ। বৃষ্টির আর বিরাম নেই, জলে কাদায় রাত উঠেছে ঘোল হয়ে। কেশবের স্ত্রী এত তাকে অভয় দিচ্ছে, বলছে এবার শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। ডাকাদের আর খেয়ে দিয়ে কাজ নেই, জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে কি করতে বলো তো? যাদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কেশব বললে হ্যাঁ, এইবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজা ধাক্কা দিচ্ছে? কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো না কান পেতে, কে যেন ডাকছে। ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকবে না ডাকাত করতে আসলে? ডাকাতরা তোমার হয় তো বন্ধু? কেশব চঞ্চল হয়ে দাঁড়ালো, ভীত অসহিষ্ণু গলায় বলল, আওয়াজটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি কি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমক দিয়ে উঠল, কি তুমি শুরু করলে গো বুড়ো? আর তোমার কোনো কাজ নাই? ডাকাত তোমার দরজা খুলে দেবার জন্য সকাতরে তোমাকে আমন্ত্রণ জানাবে। তারা বড় হড়হড়িয়ে মুড়মুড়িয়ে ঘরের কপাট খুলে ভেঙে ঢুকে আসবে। হাওয়াটাও বন্ধ হলো না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে এলো কাছে, বলল কে? কোনো সাড়া নাই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নাম ধরে তোমাকে বলবে কি না, আমি অমুক এসেছি তোদের বাড়ি ডাকাতি করতে, দরজা খোল। কেশব আবার হাঁক দিল, কে? দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে যেন বলল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে গেল। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলি হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণের সাহস সঞ্চার করে কেশব বলল, কে? আমিটাকে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরুল। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা হয়ে উঠল, মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করতাম,
যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন, দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কে মণি? এতদিন পর? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বলে, কে না কে মণির নাম ভাঙিয়ে এসেছে? খবরদার, দরজা খুলো না বলছি, নইলে 3-4 বছরে যে এই এদিক মারায়নি সে কি করে এদিকে আসবে বলো তো? কেউ নেই। হঠাৎ দরজার সামনে আবার ঘা মারল, তাও দুর্যোগের রাতে। কি তোমার বুদ্ধি গো, কি তোমার বুদ্ধি! পাশের জানলা ছিটকিনি লাগানো ছিল না। মণি হঠাৎ ভিতর দিকে তার খানিকটা হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানি হাত। বলে, মামা আমি। আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল সেই দাগটা স্পষ্ট, অটুট আছে, দেখুন। খুলে দিন দরজাটা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন? আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুলে আর এক হাতে বন্দুকটা বাগিয়ে ধরল। বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যিই সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করার জন্য অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জার বিমর্ষ হয়ে কেশব বললে, মনে কিছু করিস নে রে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সব সময় এমনি সাবধানেই থাকতে হচ্ছে, বুঝলি? আমাকে সম্বর্ধনা করার জন্য বন্দুক হাতে নিয়ে? বাহ, এটা খুব ভালো জিনিস। কিন্তু মণি বলল, তা আমি জানি, তা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বললে, কোত্থেকে এলি এত রাতে ট্রেনে? আমাদের কি? মণি তার শরীরটা বিস্তারিত করে বলল, আমরা সোজা হেঁটে চলে আসতে পারি। মণি খিক করে হেসে উঠল। ও, চাকরিটা গেছে? কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। বেশ করেছিস। দিদিকে সম্বোধন করে কেশব বলল, ওর কিছু খাবার জোগাড় করো না গো। মণি ব্যস্ত হয়ে বলল, না আমার খিদে নেই, শোবার জন্যে এখন একটা বিছানা পেলেই আমি খুশি। আপনারাও এই মিছিমিছি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার। ডাকাত এলে আসবে, ভয় কি, আমি তো আছি। আমি তবে এ পথ ভেঙে এলুম কি করতে? এতটা পথ আমি আপনাদের পাড়ি দেবার জন্যই, আপনাদের সাহায্য করার জন্যই তো পাড়ি দিয়েছি। মনির খুড়ির মুখ বেঁকিয়ে বলল, চাকরি খুইয়ে এখান থেকে ওখানে, তবে সে করে কিন্তু বসবে এবার নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো বলল? না, মনির গম্ভীর মুখে বলল, কাল ভোরে আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এরকম সাহসের ভোজবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝেঁঝিয়ে উঠলেন, ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না, তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেইটিই বা কম কথা কি? মণি কীরকম অদ্ভুত করে হাসল, বলল, ঘুমে আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন, এই বাইরের ঘরটাই মন্দ কি, আমি না হয় এখানেই শুয়ে পড়ছি। কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মণির দিকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বলল, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মণি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল, আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারা আর কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, এবার চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমিই তো রইলাম পাহারায়, তবে কিসের ভয়? আহা, যা ডিঙে চেহারা, তার বীরত্বের পহর দেখো একবার। খুড়িমার ঠাট্টার কণ্ঠস্বর বিক্ষিত করে বললেন, খাটের নিচে দুটো কয়েক ইঁদুরের গর্ত আছে, খুঁড়ে রেখেছে, নইলে চাকরি গেছে, প্রমাণটাও যাবে। গর্ত খুঁড়ে রেখেছে, ওর ভেতরে সিঁধিয়ে দিও। কাঁথার তলা থেকে মণি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখে হাসির মতো ফ্যাকাশে হয়ে। স্ত্রী বলল, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, ও সত্যি সত্যি তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ অবাক বিস্ময়ে বলল, বাহ, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োখুড়ির সঙ্গে দেখা করতে এসেছে সে, কাউকে প্রণাম পর্যন্ত করলে না। চেহারা গলার স্বর অবধি কেমন হয়ে গেছে, হাত পায়ে শিরা উঠেছে একেবারে ফুলে।
খাড়া খাড়া চুল, গালে গলায় হাড় ঠেলে বেরিয়ে আসছে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো। কেশবের শিরদাঁড়া ভয়ে কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কী যে তুমি বলো, চাকরি বাকরি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়, কেশবের স্ত্রী খাটো গলায় বলল। কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন, তাও মুখে চোখ ঢেকে? এমনকি একেবারে শীত পড়েছে জিজ্ঞাসা করি? তোমাকে বলেছি মণি নয়, পাছে মণি না বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখনও হয়তো ঘুমুচ্ছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল। বোবা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে। এই যা ঘটার তো আজ রাতেই ঘটবে গো। স্ত্রীর কথায় একটু বিব্রত হলো সে। কেশব অস্পষ্ট গলায় চিৎকার করল, এত কথা আগে তবে বলুনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে বললে ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, বলো কি? অন্ধকারে শূন্যে চোখ মেলে কেশব বলতে লাগলো, ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ডাকাত যদি হবে, ও আগে থেকে এখানে রয়েছে বুঝলে, দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথায় ঠিক হবে কিনা, নইলে দেখলে না কথাবার্তায় একখানা ভাব দেখলো যেন আজ রাতে আমাদের বাড়িতে ডাকাতে হবে বলেও এসেছে। কি করে জানতো ও এত কথা? আজ কি বড় হত্যায় আমাদের উনি বাঁচাবেন? সব বংশে শেষ করে দেবে এই মতলবে আছে গো। কেশব যেন বন্দি, অসহায় একটা পশুর মতো গজরে উঠল। এখন কি করা যায় তাই বলে। কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল, ঘুমোনো ছাড়া আর কি করা যাবে বলো? সারা রাত সারা জীবন তো কেবল নাকে তেল দিয়ে ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরও একটু ঘন হয়ে সরে বসলো, বলল, তুমি বলতে চাও মণি আমার সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম, মণি কিনা তাই না জেনে এত কিছু না করে আমারই মণি ক্ষতি করবে? আরও কাটুক না খানিকটা রাত। আরও খানিকটা রাত কাটলো, কোথাও যেন সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেল, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা সে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তম্ভিত হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে, শুনতে পাচ্ছ না বাড়িতে ডাকাত পড়েছে? কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায় কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জলোচ্ছ্বাসের নয়, যেমন পলায়নমান কতকগুলি লোক ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপারটা কি হলো বলো দেখিনি? ব্যাপারটা তো বুঝতেই হবে। কেশব সাহস পেয়ে উঠে বসলো, বন্দুক আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না। চিৎকার তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে কেশব জানলা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোরালো একটু জ্যোৎস্না ফুটেছে। সেই অবস্থায় আলো স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। একেবারে তারা পেছনে ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে, আবার মাঠের উপর দিয়ে এলো পাতারি ছুটতে থাকে। ওই এলো ধরতে, সবাই মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল, রাস্তার লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে, বুঝে যাও কেমন ঘুম। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল, মণি! কাঁথাটার কোথাও একটুকরো কুঁচকাল না পর্যন্ত। মণি! কে কাকে ডাকছে? কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মণি? সমস্ত বিছানা তেমনি সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি সত্যি এসেছিল। অনেক কিছু চিহ্ন তারা ফেলে গেছে।
ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, এমনকি এক পাটি জুতো। পালাবার তারায় কারুরই কোনো দিকে দিশে ছিল না। কিন্তু মণি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতরা চোঁচা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মণি, হচ্ছেন ডাকাতের দলের সর্দার। কি করে আর শুয়ে থাকবে বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বললেন, তাই হবে। তাই যদি না হবে তবে ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেবারই যদি তার মুরত থাকতো তবে নিজেই সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই তো সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল। পরে ঢোক গিলে বলল, কিন্তু নেবার চেষ্টা করলো না কেন কিছু? দলকে দল পার মারলো কেন? এরও একটা রহস্য বটে। রহস্য নাকি হাতি? কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখন তোমার ভাইপোই তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুন না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথা সময়ে পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জাতি গোত্রীয় সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনার উচ্ছ্বসিত হয়ে বলল, এ কি দারুণ অকৃতজ্ঞ ভাবন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর সেই কিনা মতলবে এই মতলবে ছিল। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল, আমি তো তখনই বলেছিলুম ডাকাতদের সর্দার, ওর 10টি বছর জেলে চাই দরোগাবাবু। হাড়ে হাড়ে শয়তানি, নাইলে কোনো দিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, এ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি। আর 1 ইঞ্চি নামলেই সাবান, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, আমার বন্দুক হাতে না। খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয়ে সে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। স্পষ্ট দেখলুম মনীন্দ্র। ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, তাকে চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা। যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টগবগ করে উঠল, বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগাবাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্ত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁচিয়ে উঠল, বাবু, আমি তো বারণ করলুম গো বন্দুক ছুঁড়তে। হ্যাঁ, কেশব মুখ কাচুমাচু করে বললে, বলার তো আর অপেক্ষা রাখে না। ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগাবাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে নাড়ালো, নিক না, দেখি না কতখানি বুকের পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন, থানায় জমা দিলেন। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো। অনেক কিছু ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক এই বাড়িতেই তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বলল, বন্ধু থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগাবাবু যাবার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমি খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজ আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে 1 পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। এবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো। চারিদিক অন্ধকার। মশারির চারিদিক ভালো করে গুঁজে নিল। নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হাত তেমনি রোগা, সিটে লেগলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল আঁকাবাঁকা। আঙুলগুলি তার গলার উপর আলগোছে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচুল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর দিল, আমি। চিনতে পারছেন না? এই দেখুন কবজির দাগটা। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারো কোনো অস্তিত্বের ভাব নেই।
বন্দুক, আমার বন্দুক। কেশব ধর্মর করে উঠে বসলো। নামতে গেল খাট থেকে, মশারি তুলতে যাবে এমন আবার তার বুকের উপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে বলবে আমি আপনাকে খুন করতে এসেছিলাম? আমি খুব অকৃতজ্ঞ না? স্পষ্ট পরিচিত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু কেশব চেয়ে দেখলো ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগিরই। কেশব স্থিতিল পায়ে নিচে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি এগিয়ে এসে বসে আছে। এ কি মণি যে, তুই কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কাল যেখানে থেকে এসেছিলাম। কি মনে করে এসেছো জিজ্ঞাসা করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা, সে কি কথা? তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িকে ডেকে আনি। কেশব ভিতরে চলে যাচ্ছিল। বন্দুক আনতে যাচ্ছেন? মণি হেসে উঠল, তার দরকার নেই। বন্দুক আমার কিচ্ছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? কাল আমিই ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম। আপনি আমাকে মানুষ করেছিলেন, সেই কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেল। আমি ম্যাজিক জানি। মণি তেমন অনর্গল হেসে উঠল। হাসতে হাসতে মণি বলল, তাই নাকি? তুমি ম্যাজিক জানো? এবারে যে গল্পটা তোমাদের আমি বলবো সেটা হলো ফাঁসি গাছ, প্রমথনাথ ঋষির। আমাদের গ্রাম থেকে রেল স্টেশন পৌঁছাবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ, স্বভাবতই বৃষ্টির দৃষ্টি আকর্ষণ করার মতো। কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো অনেক দিনের আগেকার, অনেক পুরনো আমলে প্রাণদণ্ডের দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটিকে ঝুলিয়ে দিত এই গাছটির মধ্যে। এই গাছটি কিন্তু ফাঁসি গাছ। এর একটি ডালে মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালই নেই। একধারে পরিষ্কার গা মসৃণ, তার উপরে ডাল বেরিয়েছে। একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছেছে। এমনকি থেকে থেকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুটল। মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কিষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছেন। সেটাই ছিল নাকি ওই গাছ শেষ ফাঁসি লাগানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। তার মুখ ফুটে এই গল্পটা শুনেছি আমরা বাল্যকালে। তার মুখে অনেকবার এই গল্প অনেকেই শুনেছে, শুধু আমরা একা নই। কাজেই গোপালের 99 বছর বয়সে আমার বয়সের গোটা একটা অঙ্ক জুড়ে নিয়েছি। যাই হোক, শেষে ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসির গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদারির অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছি গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যা বলতে বসেছি তা হচ্ছে এই ইতিহাসের স্মৃতি। যে দিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না।
রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার এওত্তা নেই। তাদের প্রশ্ন করলে তারা বলতো, কি দেখলাম, কি এমন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো, মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছি। একজন বলেছিলেন যে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। এই গাছটার পৌঁছাবার মাত্র হঠাৎ একটি মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল করার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেই দিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে সন্ত্রস্ত কথা যুক্তি দিয়ে প্রমাণ অপমান করার পথ বন্ধ। কিন্তু যুক্তি আর বিশ্বাস এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এমন তথ্যে স্থান গ্রহণ করেছিল যে তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটার যাতায়াতের পথের পাশে ভীতিমিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের ক্লাসের একজন বয়স্ক ব্যক্তি থাকতেন, তার থিওলজি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার জমায় ঘনিষ্ঠতা হয়েছিল, বন্ধুত্বের ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি কাজটির বিবরণ শুনিয়েছিলাম আমি। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বলেছেন এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃতদৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি অদ্ভুত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু তা নিয়ে বেশি তর্ক বিতর্ক করিনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটালাম দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে সেগুলিও ভুলে যেতে লাগলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধেবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ, পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুনরায় ছবিগুলো জলজ্যান্তের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে উঠেছে। মাঝামাঝি পথে এসেছি এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো, তার সঙ্গে গাড়ির গাড়োয়ান আছে, কৌতূহলও খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তায় বাঁ দিকের গাছটা, ওই তো ওই গাছটা, বিরাট গাছ। অন্ধকারে আলখাল্লা পড়ে যেন এক গৌরী অতিকায় পুরুষ। লোকে যেন ভয় পাবে। তার আশ্চর্য কি, ওই লোকটাকে দেখলে যে কেউ ভয় পাবে। আমরা সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলি অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি সহজ হয়েছে? সাহস বেড়েছে বলা ভুল হবে। সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটায় ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটা যে
গিয়েছে কোথায়? আপনি বুঝি এ পথে কোনোদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখ মাসের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজ যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর তারপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল। ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখনও ও জায়গায় একেবারে পরিষ্কার, যেমন দেখলাম। নিজের মনে মনে বললাম, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখছি, অথচ তার কথাও বিশ্বাস করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এ মিথ্যা বলে আর লাভ কি? এক্ষুনি তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম। কি দেখলাম? কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই আর অবিশ্বাস করি কীভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে। তাছাড়া লোকটাই বা কী ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া না কি? কিন্তু কিছু যে তা নিশ্চয়ই, তা মেশেই সেই থিওলজির ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন সম্ভব নয়? অসম্ভব তো কিছু নয়। তাই ঠিক, আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করবে। কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? কৌতূহল তো বেরিয়ে চলেছে। অশরীরী কৌতূহল আজও হয়নি। ভূতপ্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি সত্যি আছে কিনা অনেকের মতো আমার জানতে প্রবল ইচ্ছা জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছুর গন্ধ পেলেই আগে ছুটে যায় সেখানে। তবে প্রকৃত কথা বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব কাহিনী প্রত্যক্ষ অভিজ্ঞতা বা বাস্তব ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেয়, তা 15.5 আনায় দেখেছি। অপরের মুখে শোনা নিশ্চয়ই অভিজ্ঞতার ছিটে ফোটাও তাতে থাকে না। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে চেপে ধরি। আচ্ছা, এটা কি সত্যি ঘটনা? এখন যে তোমাদের গল্পটা আমি শোনাবো, অশরীরী, সুমথনাথ ঘোষ। কৌতূহল আজও যায়নি। ভূত প্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি আছে কি না অনেকের মতো আমারও জানতে প্রবল ইচ্ছা জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছু গন্ধ পেলে আমি ছুটে যাই সেখানে। তবে প্রকৃত কথা কি বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেমন কাহিনী প্রত্যক্ষ অভিজ্ঞতায় বাস্তবের ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেয়, তা 15.5 আনায় দেখছি অপরের মুখে শোনা। নিজস্ব অভিজ্ঞতার ছিটে ফোটাও তাতে কিন্তু নেই। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে চেপে ধরি। আচ্ছা, এটা কি সত্যি ঘটনা? একেবারে নির্জলা সত্যি যাকে বলে, এটা হচ্ছে সাই। নির্জলা সত্যি। হ্যাঁ। আপনার জীবনে ঘটেছিল? আবার প্রশ্ন করি। বক্তা একটু থেমে এবার আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দেন। মানে? যা আমার নিজের জীবনে না ঘটলেও আমার শাশুড়ির কাছে শোনা। তার মামার বাড়ি কানপুর, যেখানে যখন ঘটনাটা ঘটে তিনি সশরীরে সেখানে ছিলেন। কেউ আবার আমার মুখে অবিশ্বাসের রেখা ফুটে উঠতে দেখে বিরক্ত হয়ে জবাব দেন, নিজের চোখে না দেখলে বুঝি সত্যি হতে নেই, অবিশ্বাস করতে হয়? এই ধারণা কোথা থেকে জন্মালো আপনার মনে? বলে ভ্রূকুঞ্চিত করে আমার প্রশ্ন করেন। কাল পাইকপাড়া রোডে একটা বাড়ির বারান্দায় ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে। আপনি তো চোখে দেখেননি বলে ঘটনাটা কি সত্যি নয় বলে উড়িয়ে দেবেন নাকি? তর্ক না করে চুপ করে যাই। মোট কথা, আমার মনে ভরে না এমন যুক্তি একেবারে সোজাসুজি, যার কিছু অভিজ্ঞতা হয়েছে ভূতপ্রেতের সম্পর্কে, এমন লোকের মুখ থেকেই শুনতে চাই, যাতে অন্তত বুঝতে পারি যে সত্যি ভূতপ্রেত অশরীরী আত্মা বলে কিছু জগতে আছে, এবং মন থেকে অবিশ্বাস সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারি। 2-4 জন এমন লোকের সাক্ষাৎ যে পায়নি তা কিন্তু নয়।
তবে বিশ্লেষণ করে দেখছি তার মূলে আছে মানসিক বিকৃতি বা দৃষ্টির বিভ্রম, যা আত্মসম্মোহন। বৈজ্ঞানিক পরিভাষায় হয়তো আরও অনেক কিছু তার নামকরণ করা যেতে পারে। যাকগে, এসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে আমি বলতে চাই তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন এক কাহিনী শুনেছিলাম যা আমার চিন্তা জগতে সত্যি একটা বিপ্লব এনে দিয়েছিল। কিন্তু সেই এক এবং অদ্বিতীয়। এছাড়া তেমন আর কিছু কখনো আমি শুনিনি। তাই এ সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। পহেলিকার মধ্যে যেন রয়েছি। ঘটনাটা এই রকম। সেবার বোম্বাই যাচ্ছিলাম। নাগপুর থেকে এক বন্ধু ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট ফার্স্ট ক্লাস সেই কামরায় আমরা শুধু দুটি প্রাণী। কথায় কথায় আলাপ জমে উঠল। ভদ্রলোক প্রায় 40 বছর বাংলাদেশে ছাড়া। একজন বাঙালিকে এমনভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষে অন্তরঙ্গ হয়ে উঠল। বেশ হাসি খুশি মজার মানুষটি। মাথার জোড়া টাক, এককালে খুবই বলিষ্ঠ ছিলেন। বয়স 70 পেরিয়েছে এই জানুয়ারিতে। না বললেন এখনও, মুখ চোখ দেখলে মনে হয় 50-56 বড়জোর হবে। ভদ্রলোকের একটি বদ অভ্যাস, মুহুর্মুহু চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন দেশ, স্থান, জন্মস্থান, চাকরি বাকরি, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি। তারপর দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে লাগলাম, যেটা খুবই স্বাভাবিক। এখনকার গভর্নমেন্টের কেমন অবস্থা, রাজ্য প্রসাদ কত রকম আইন, সেনাবাহিনী, এসব নিয়ে বাঙালিদের যা হয় আর কি, সেই সব ইত্যাদি। বিলাপ এবং সংলাপের পর যখন আবার আমরা অগ্নিসংযোগ চুরুটে করার জন্য তিনি চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললুম, আচ্ছা, আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, জমি জমা অনেক কিছু করেছেন, তখন একটা খবর নিশ্চয়ই আমাকে বলতে পারবেন। এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি সাগ্রহে বলে উঠলেন, বলুন, কি খবর? আমি বললাম, আচ্ছা, একবার কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল আপনাদের এই নাগপুরে একটা বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছিল। 3টে লোককে নাকি মেরে ফেলেছে। ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালে কয়েকটা রেখা একসঙ্গে কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, কই, মনে পড়ছে না তো তেমন কিছু। তারপর চুরুটে ধোঁয়া এক মুখ ছেড়ে বললেন, কি জানি, নাগপুর তো ছোট জায়গা নয়, হতে পারে অনেক কিছুই। আর খবর, কে আর এত খবর রাখে বলুন? আমি বললাম, আচ্ছা, আপনার কি ধারণা, ভূত প্রেত বলে কিছু আছে? আপনি বিশ্বাস করেন? চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের উপর তার দৃষ্টি নিবদ্ধ করে মুহূর্তখানেক চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, একদিন ছিল যখন একেবারেই বিশ্বাস করতুম না। তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে তারপর আর না বলতে সাহস পাই না। কৌতূহল উগ্র হয়ে উঠল। বললুম, কীরকম কীরকম? সে এক অবিশ্বাস্য কাহিনী মশাই, শুনলে আপনি হয়তো ঠাট্টা করবেন। লোকটা মাথা খারাপ নাকি? কিন্তু সত্যি আমার জীবনে যা ঘটেছিল, যাকে প্রত্যক্ষ করেছি, কেমন করে কিছু না বলে উড়িয়ে দিই বলুন তো? প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেন কেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্মত্ত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ় অন্ধকার, আর দুপাশে পাহাড় জঙ্গলের ঠেসাঠেসি। কি মনে নেই, সারাদিন বোধহয় অমাবস্যাই ছিল সেই দিনটা। যাই হোক, ভদ্রলোকের চিন্তামগ্ন দেখে বললাম, আপনার জীবনে ঘটেছিল বলেন কি? হ্যাঁ বলেই তিনি এমনভাবে চুপ করে গেলেন যে কথাটা আমার কাছে তিনি যেন চেপে যেতে চাইছেন, বা আমার কাছে বলা উচিত হবে কিনা তিনি ভাবতে আতঙ্ক করছেন। নিঃশব্দে কিছুক্ষণ তার কপালের কুঞ্চিত রেখাগুলি দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলুম, এই নাগপুরেই কি ঘটেছে নাকি? না,
বলেই তিনি যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন। কি একটা মর্মান্তিক কথা যেন হঠাৎ মনে পড়ে যায়। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের উপর রেখে তিনি বললেন, জাদুকর নরপতির নাম শুনেছেন? আরে বাপ, তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোর সময় হার্ডিঞ্জ হোস্টেলে তার খেলা দেখতে গিয়েছিলাম। দুটি ছোকরা আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি একটা মেয়েকে স্টেজের উপর কেটে দুভাগ করে আবার জুড়ে দিলেন। ভদ্রলোক বললেন, শেষ দিকে নরপতি ভূতের খেলায় খুব নাম করেছিলেন। শুনেছিলেন বিলেতে আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে গিয়েছে। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি বলে সহসা নীরব হয়ে যেন কি ভাবতে লাগলেন। নিঃশব্দে চুরুটটা যে তার আঙুলের ফাঁকে পুড়ছে সেদিকে কোনো খেয়ালই ছিল না। বোম্বাই মেল ঢুকছিল। হঠাৎ একটা বড় জংশন স্টেশনের মুখে ঢুকবার আগে ঝনঝন করে লাইনে কি একটা শব্দ হতেই তার চটকা ভাঙল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে বাল্য বন্ধু, যাকে বলে ল্যাংটা বেলার ইয়ার। গ্রামের পাঠশালে, স্কুলে, কলেজে একসঙ্গে পড়েছিলাম। তারপর কার্যোপলক্ষে দুজনের জীবন দুপথে বেঁকে গেল। অতঃপর বছরে একবার বিজয় দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিতে কখনো তার ভুল হতো না। তাই যেখানেই থাকুক, বিলেতে, আমেরিকায় বা কলকাতায়, যত টাকা, যত নামযশ, যত বড়লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্যবন্ধুকে কোনো দিন ভোলেনি বা কিপার চোখেও দেখেনি। একবার নাগপুরে খেলা দেখতে এসেছিল। গভর্নমেন্ট আতিথ্য গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। ওহ, তা নিয়ে শহরে কি চাঞ্চল্য! এই যা, ভুলে গেছি। হ্যাঁ, যে কথাটা বলছিলুম বলে ভদ্রলোক আবার ফিরে গেলেন পূর্বের আলোচনায়। সে বার বিজয়ার পরদিন অফিসে বসে কাজ করছিল। হঠাৎ টেলিফোন বেজে উঠল, ট্রাঙ্কল ফ্রম বম্বে। হ্যালো বলে তাড়াতাড়ি ফোনটা কানে তুলেই উত্তর এলো, জগদীশ, জগদীশ, তুই জাদুকর নরপতি বলছিস? হ্যাঁ, কি খবর? হঠাৎ ট্যাঙ্কল যে? সব খবর ভালো। আর একটু পরেই আমার জাহাজ ছাড়বে বম্বে থেকে। এবার খেলা দেখাতে যাচ্ছি জাভায়। তাই বিজয়ীর প্রীতি ভালোবাসা ও আলিঙ্গন জানাচ্ছি। বিজয়ার প্রীতি ও ভালোবাসার আলিঙ্গন আমিও জানালাম। একটু থেমে কেমন অদ্ভুত কণ্ঠে যেন আবার সে বলল, ভাই, বোধহয় এই শেষ বিজয়া আমার জীবনে। তাই চিঠিতে না জানিয়ে নিজের মুখে জানিয়ে যাচ্ছি। কি যা তা অমঙ্গলের কথা বলছিস বিদেশ যাত্রার আগে? যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষই বাড়ছে বলে মৃদু তিরস্কার করে সেই সঙ্গে আমিও তাকে বিজয়া প্রীতি সম্ভাষণ জানালাম। সে বললে, সত্যি বলছি ভাই, এবার মনে কেমন যেন ভয় হচ্ছে, হয়তো আর ফিরব না। জানিস, তারা আমাকে মেরে ফেলবে বলে শাসিয়েছে। কারা? চমকে উঠলাম। যেন বিনা মেঘে বজ্রপাত হলো আমার সামনে। জাদুকরের গলাটা নিমেষে আর একটু কেঁপে উঠল। বলল, যেসব অশরীরী যাদের নিয়ে খেলা দেখাই, তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস ঠাট্টা করছি। আত্মাদের নিয়ে খেলা দেখাই, তাদের দলপতি স্টেজের উপর কৃত্রিম শিয়াল বসিয়ে কম্পিত ভূতপ্রেত আমদানি করে লোক ঠকিয়ে যে কতদিন খাচ্ছে, আজ তার মুখে এ কথা? হ্যাঁ, আজ সেই কথাটা তোকে বলে যেতে চাই ভাই। আর যা আর দ্বিতীয় কোনো প্রাণী জানে না, হয়তো আর জানবেও না। বলে সে শুরু করলো, জানিস, ইদানিং ভূতের খেলা দেখাতে দেখাতে মনে হতো যেন সত্যিকারের কতকগুলি বিকট ছায়ামূর্তি আমার আশেপাশে ঘুরছে। গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের ওপর থেকে এক বিকাটকৃত ছায়ামূর্তি উইসিং এর পাশে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠলাম। দর্শকরা কিন্তু তাই শুনে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমার সম্বর্ধনা জানালো। সবাই ধ্বনি ধ্বনি করতে লাগলো সেদিনের খেলায়। আমি একেবারে চুপ, ভেতরে ঠক 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 করে কাঁপছি। কাউকে কিচ্ছু বলিনি। সেদিন রাতে স্বপ্ন দেখলুম কে যেন আমায় বলছে, সাবধান, ভূতপ্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছ তাচ্ছিল্য করার মজা একদিন টের পাবে তুমি।
এখনও যদি ভালো চাও তো এই আত্মঘাতী খেলা বন্ধ করো, নইলে তোমার জীবন সংকট ঘটবে বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আর একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেজের উপর ভুয়ো মিডিয়াটা নিয়ে কৃত্রিম সিরিয়াস যেমন প্রতিদিনই বসাই, সেদিনও তেমনি বসিয়েছি। এমন সময় দেখি আমার সেই মিডিয়াটার ছোকরাটি সত্যি অচৈতন্য পড়েছে, অথচ তার হাত কিন্তু লিখে চলেছে টেবিলের উপর সাদা কাগজ পেন্সিল দিয়ে। কিছুক্ষণ পর সহসা তার হাতটা থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইল। আমি তাকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কী? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে এমনভাবে আমার দিকে তাকিয়ে বলল, কিছু তো নয়। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে রাখলাম। নিজের ঘরে এসে দেখি লেখা, সাবধান, আবার বলছি এখনও সাবধান, বন্ধ করে দে খেলা, ইতি তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। সবে এই কথাটা উচ্চারণ করে নরপতি এমনি যেন কে জোর করে টেলিফোনটা কেটে দিল। হ্যালো হ্যালো বলে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পেলুম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন এক রহস্য ভরা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তারানাথ তান্ত্রিক? ও লোকটা একেবারে বাজে বোগাস ছিল, পিশাচ সিদ্ধ না হাতি। যত জীবিত ছিল একবার আমি বিভূতি বাণুজ্যের সঙ্গে গিয়েছিলাম তাকে দেখতে। ও সে কি ওখানে হাওড়া জেলার কোনো এক অজ পল্লীগ্রামে মার্কিন কোম্পানির রেল থেকে নেমে ডাহা 2.5 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হয়। বললে বিশ্বাস করবে না, এত কষ্ট যে জলে গেল। ওখানকার লোকেরা দেখলুম ভয় করে পিশাচ সিদ্ধ তান্ত্রিকের নাম উচ্চারণ করতে গেলেই আগে 2 হাত জোর করে কপালে ঠেকায়। আমাদের কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে বোগাস। বোগাস কথাটা বলা শেষ হয়নি, তখন অমনি দপ করে গাড়ির আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল, এ কি, আলো নেবালোকে? আমি হেসে জবাব দিলুম, কে আর নেভাবে, ফিউজ হয়ে গেল। পরে স্টেশনে গাড়ি থামলে গার্ডকে বলে ঠিক করিয়ে নেবে। বলি আবার ভদ্রলোক প্রশ্ন করলো, হ্যাঁ তারপর কি হলো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখি স্টেটসম্যান পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে, জাভায় বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রিয়া প্রদর্শনের জাদুকর নরপতি আকস্মাৎ স্টেজের উপর থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। সংবাদপত্র প্রতিনিধানের সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেলা দেখার সময় সত্যিকারে পেতাতা তাকে এইভাবে ঠেলা দিয়ে মেরে ফেলে দিয়েছে। এই সংবাদ কাগজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলো এবং একাধিক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চে ফুল হাউস চলল। আমি একটু হেসে বললুম, ওকে বলে বিজনেস স্ট্যান্ড। ব্যবসায় জমজমাট করতে এগুলো একটু আধটু দরকার। ফোন দিই। কি চমৎকার ব্যবসায় বুদ্ধি দেখেছেন জাদুকরের। ভদ্রলোক এবার চটে উঠলেন। চুপ করুন মশাই, চুপ করুন। তারপর বসলেন। পরদিন তাকে একটা টেলিগ্রাম পাঠালাম, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবন তিনি রক্ষা করেছেন। তার ঠিক 15 দিন পরে নরপতির একটা চিঠি পেলুম। সেদিন আমার কথা ঠাট্টা মনে করেছিলি, কিন্তু খুব জোর বেঁচে গেছি। তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ সাংঘাতিক শত্রুতা শুরু করেছে। জানি না কপালে কি আছে, হয়তো শেষ চিঠি আমার তোকে। একটু থেমে ভদ্রলোক আবার চুরুটটা জ্বেলে নিলেন, নিভে গিয়েছিল। তারপর কতক টান দিয়ে আবার বললেন, এর কিছুদিন পরে বেশ মনে আছে, সে দিনটা কিসের একটা ছুটি ছিল, অফিস আদালত সব বন্ধ। আমি একাই অফিস ঘরে বসে কাজ করছিলাম, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ দলিল দাখিল করতে হবে কোর্টে। দারোয়ান এসে খবর দিল, এক ছোকরা আসবে, ভেট করনেকে মাংতা। মুখটা কাগজ থেকে না তুলেই জবাব দিলুম, আজ নেহি হোগা, কাল আনে বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট্ট কাগজের স্লিপ দিল, তাতে লেখা, কি লীলা চ্যাটার্জি, ফ্রম তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। আরে তারানাথ তান্ত্রিক, তোর মোড়ে ভূত হয়ে গেছে কবে? তার কাছ থেকে আসবে, ব্যাপার কি? কৌতূহল হলো। দারোয়ানকে বললুম তাকে পাঠিয়ে দিতে।
একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। ধপধপে রং, কিন্তু ফর্সা বলা চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 40ও অসম্ভব নয়। মানে ক্ষয়া, লম্বা, অস্পুষ্ট চেহারার মুখ, চোখ নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিকঠাক মতো নাই। মাথার চুলগুলি কাটা, অস্বাভাবিক চকচকে লালচে। 2 হাত ঠেলিয়ে আবার নমস্কার করে আমার সামনে বসলো, মুখখানি টেবিলের উপরে রাখলো, বিস্মিত দৃষ্টি দিয়ে আমার আপাদ মস্তক একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আমার নাম লীলা চ্যাটার্জি। মেয়েটি জবাব দিলে হ্যাঁ। তার গলার স্বরটা মোটেই মেয়েদের মতো নরম নয়, কেমন যেন ভারী ভারী, মোটা কর্কশ। বললুম, কি দরকার আমার সঙ্গে? মেয়েটি ছোট্ট একটা খামমোড়া চিঠি আমার হাতে দিয়ে বলল, তারানাথতান্ত্রিক এই চিঠিটা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আমি বললুম, তিনি তো মারা গেছেন অনেক দিন, এ চিঠি আপনার কাছে কি করে এলো? মেয়েটি বলল, আমি তার মিডিয়েটর, তার আত্মা আমার দেহের অধিকার করে রেখেছে, আমার হাতে দিয়ে তার বক্তব্য লিখিয়েছে মন্ত্রস্বরূপ। আমার হাতটা শুধু তিনি ব্যবহার করেছেন মাত্র। তিনি কি লিখি, কে লেখান, কেন লেখান, কিছুই আমি জানি না। স্বপ্নবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়। চিঠিটা হাতে করে আমি বললুম, আচ্ছা, আমার নাম ঠিকানা এসব তিনি কোথায় পেলেন? মেয়েটি অদ্ভুত এক ধরনের হাসি হেসে উঠল। তিনি পিশাচ সিদ্ধ। পৃথিবীর যেখানে যে মানুষ থাকুক, তার নাম ঠিকানা জানতে আর কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র। আচ্ছা, নমস্কার বলেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটি চলে যেতেই আমি খামটা ছিঁড়ে চিঠির ঠিকানার ওপর চোখ বুলিয়ে চমকে উঠলাম। ছোট্ট চিঠি, মাত্র 3টি লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এমনভাবে ব্যঙ্গবিদ্রূপ আর কত করবে? সেদিন একটা আছাড় মেরেছিলুম, তাতেও শিক্ষা হয়নি। আজ থেকে 7 দিন সময় দিলুম, যদি এ খেলা বন্ধ না করে তাহলে আমি আর ঠেকাতে পারবো না। তার মৃত্যুকে সবাই ক্ষেপে উঠেছে। ইতি তারানাথতান্ত্রিক। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হু হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরে যেমন ভয়ঙ্কর, গাড়ির ভেতরটা যেন তার চেয়েও বেশি। আমি তখন আর কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। বললাম, তারপর কি হলো? ভদ্রলোক বললেন, তারপর আর কি? কোন দেশে কোথাকার নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠি ও একটা তার দিলুম ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছেছিল কি না, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুকর নরপতির মৃত্যু সংবাদ দেখে একেবারে আঁতকে উঠেছিলাম। সংবাদ বেরিয়েছে ভৌতিক ক্রিয়া প্রদর্শনের আকস্মাৎ হার্ট ফেল করায় জাদুকরের মৃত্যু হয় স্টেজের উপর। আমি বললুম, বলেন কি? ভদ্রলোক বিষণ্ণ মুখে বললেন, এর পরেও আপনি বিশ্বাস করতে বলেন অশরীরী আত্মা বলে কিছু নেই, ভূত প্রেত সব মিথ্যে? ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিলাম কি না জোর করে বলতে পারি না। তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে যে আমি তাকিয়েছিলাম, তা কিন্তু আমার ঠিক মনে আছে। এটা আমি বলতেই পারি যে সেদিনকে তার কথা আমার বিশ্বাস হয়েছিল। এবারে যে গল্পটা আমি তোমাদের বলবো সেটা হলো দিনে দুপুরে। লেখা হলো বুদ্ধদেব বসুর। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জে ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চচ্চর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের লুপ থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে একটি ছোট্ট মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? আমাকে জিজ্ঞাসা করতেই আমি তার মুখের দিকে একটু তাকালাম। ভাবতে পারিনি মেয়েটা আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হয়ে গেলাম, একটু যেন খুশিও হলাম।
কি করে বুঝলে আমি ডাক্তার? ওই যে আপনার পকেটে বুকে দেখা যাচ্ছে যন্ত্র, দেখুন না, আমার মা বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কোনো অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। একদিকে ট্রাম এসে গেছে, একটা ট্রাম ফসকালে ওই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। কেন পা বাড়াতে পারলাম না আমি তা বলতে পারবো না। ট্রামটার মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটঘট ঘটঘট করতে করতে বেরিয়ে গেল। কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। ডাক্তারবাবু, আপনাকে তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললুম। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলের ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই, সেই মাসেই খুব খুশি হই। এ তো বন্ধুর ছেলের 99 বুদ্ধি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম। তবুও এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞাসা করলুম, তোমার মাকে আর কোন ডাক্তার দেখেনি? ডাক্তার না। মা বলেন, ডাক্তার দিয়ে কি হবে, এমনিই আমি ভালো হয়ে যাব। মা বলেন তো, তাই। আচ্ছা, টাকা পাবো কোথায় ডাক্তার দেখালে? তুমি কি আজ ডাক্তার খোঁজ দিয়ে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, আর কে থাকবে? এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতেও গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা বেশ তো ছিলুম। আমরা এর মধ্যে কেন যে অসুখ হলো মার। ডাক্তারবাবু, মা কদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললাম, সে এখন কি করে বলবো বলো? ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন। একবার চোখ মেলে তাকানি না, দেখুন না, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তারের দয়া করেন। ওই সব ওষুধের দোকান, ভেতরে বাথরুম পাড়া ডাক্তার বসে, আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে যাবেন, মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিনও ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভাবটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসাতে ধুঁকতে ধুঁকতে মরে যাচ্ছে। না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে আমি নিজেই মরব। পুল থেকে নেমে গিয়ে জিজ্ঞাসা করলো, মার কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিয়ে যেতাম। ওহ, কত কষ্ট আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুঁচি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। কলকাতায় এ অঞ্চলে কোনো দিনও আমি আসিনি। সত্যি বলতে গেলে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারে পাড়া গাঁ। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু কাঁচা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি শীর্ণ শ্যাওলা ধারা চুন বালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, ওই যে ওইটা আমার বাড়ি।
ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃশ্বাস হয়ে শুয়ে আছে। নিঃশ্বাস পর্যন্ত তার পড়ছে না। চোখ তার আধো আধো বোঝা। খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলো, মা, ও মা। কোনো জবাব এলো না। মা, ও মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো মা। ও মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করে দেবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠবার চেষ্টা করলো। অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু ভালো করে দেখুন না, মাকে আজই ভালো করে দিন না। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবুও আমার সব সময় একটা চেষ্টা তো করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবে তো? এক্ষুনি আসছে ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরার সময় রাস্তাটা বোধ হয় একটু গোলমাল হয়ে গেছিল। খুব ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে গিয়ে ঠিক পাস হচ্ছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, ওই তো সেই সুরকির রাস্তা, ওই তো সেই সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুবই কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গিয়েছে, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে? ঘরে জিনিসপত্র অবশ্য কমই ছিল। একটা লণ্ঠন, 2-1খানা থালাবাটি, সেগুলি। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেছে? এই তো, আমিই তো ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি? অন্য বাড়িতে এসে গেলাম নাকি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালই নেই। চারদিক ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনখানে ছিল কেউ জানে না। হঠাৎ কি লোকটা মাটি ফুঁড়ে উঠতে এলো নাকি? তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পিসে টেনশন 30 বছরের, 20 বছরের ছেলেটি রেলে কাটা পড়ল। পিসি যখন সস্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো। একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে যখন অন্যরকম সুরে লোকটা বলল, ওই সব লোকের কথায় আপনি কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাটা যেদিন অক্কা পেল সেই দিনও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানা শাড়ি ছিল পরনে, সেটা কি দিয়ে ফর্ম সারল? কি ডেপো মেয়ে মশাই! থাকলে আমার একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সবই বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন, এসব কথা কি কান দিতে আছে? নিতে চান তো বাড়িটায় খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হবে তো 400ই দেবেন না হয়, যান। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন।
অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞাসা করলুম, কয়দিনের কথা এটা? কোনটা? এই পিসি আর তার 2 বছরের মেয়ে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই, মেয়েটার জন্য। বাড়িটা এখন বদনাম হয়ে গেছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সি তো গুনেই শূন্যেই আর আসে না। তাই বলুন, কি বিপদেই পড়েছি। বিলতেও পারি না, আবার ওগড়াতেও পারি না। আমি গরিব মানুষ, আমার উপরে এ জুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ রোজ এসে সে তদ্বির করব তারও তো উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি? আপনি নিজেই বলুন না। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, মাঝে মাঝে একটা করে কমেন্ট করে জানিও আমার গল্প তোমাদের কেমন লাগছে। আজকে তোমাদের আমি যে গল্পটা বলবো সেটা হলো ডাক্তারের সাহস, প্রবোধ কুমার সান্যাল। বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল 2 গেলেই বরানগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়, আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে একজনের 4 আনা ভাড়া। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। বরাহনগরের বড় রাস্তায় দুধারে তখন কলকারখানা, মুটে মজুর, দোকান বাজার, পাট কল, ভুসিমালের আড়ত, এসব ভিড় ছিল বেশি। এক ধারে ছিল শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জনমজুরের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগেই থাকতো। কিন্তু সন্ধ্যা হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত থাকতো না। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়া নিরাপদ ছিল না। মাঝে মাঝে এক আধটা কুকুর কেবল ডেকে চলে যেত। অনেক সতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন পাড়ায় থাকতেন, সে পাড়ার গঙ্গার কাছাকাছি। তার স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে। আর তার একটা কারণও ছিল। যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি কয়েকদিন পড়েছিল। বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন যে জমিদার নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কিন্তু কেউ মরে গেছে, কেউ হেজে গেছে, কেউ ছেড়ে গেছে। কিন্তু এই অট্টালিকাটা এখানে তার ভগ্ন দেশ নিয়ে আগাছায় পরিপূর্ণ বাদুড়া চামচিকের বাসায় শেয়ালা সাপের আস্তানা লীলাভূমি হয়ে গেছে। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাতে মানুষের কান্নাও নাকি শোনা যায়। আগেকার সেই জমিদারের 2টি মেয়ে নাকি, কিন্তু মেয়ে দুটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়ে ভূতকে ও পাড়ার লোক বেশি মানে এবং ভয় করে। সুতরাং অন্ধকার হলে ওই পথ দিয়ে কেউ যায় না। কিন্তু চাটুর্যে মশাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি বললেন, আমি ডাক্তারি পাস করেছি, বুঝলে? কুত্তা করা দেহ, আমি এইসবে ভয় করি না, বুঝলে? আমি কুস্তি করেছি, কুস্তি করা দেহ আমার। বিশাল তার বুকের ছাতি। শিলং। এখন যে গল্পটা তোমাদের বলবো সেটা হলো ভূত নামাইবার সহজ পদ্ধতি, আশাপূর্ণা দেবী লেখা। নান্টু ঠাকুর এ যাবৎকাল ইহলোকে ঘুরে বেরিয়েছেন, সে খবরটি জানা গেল তার পরলোক প্রস্থানের পর। খবরটা আনলো ঠাকুরদা গ্রামের একটা কাদা খোঁচা মার্কা ছেলে। একখানা গঙ্গা মার্কা চিঠি হাতে নিয়ে এলো।
পুজোর সংখ্যার প্রথম লেখাটি সবে ধরেছি, বেদব্যাস হঠাৎ এই বিঘ্ন। চিঠিটা হাতে নিয়ে বলল, উনি এখনো ছিলেন নাকি? ছিলেন আবার না, আমাদের থেকে টনটনে ছিলেন। আপনারা তো আর দেশে যান টান না, খবরও রাখেন না। বেদব্যাস অবশ্য এতে লজ্জায় মরে গেল। দেশের গ্রাম সম্পর্কে ঠাকুরদার বাঁচার মরার খবর নিয়ে কে মাথা ঘামাতে চাচ্ছে? কিন্তু এই গঙ্গামার্কা চিঠিটার আয়োজন করলো কে? চিঠির খামের মুখ খুলতে খুলতে ভাবলাম, বেদব্যাস চির ব্যাচিলার, বুড়োর তো না ছেলে মেয়ে না নাতি নাতনি। পাড়ার লোকেরাই বোধ হয়। ভাবতে ভাবতে খাম খুলে ঠিকরে উঠতি লেখক বেদব্যাস বটব্যাল। এ আবার কি চিঠি? সামাজিক ইতিহাসের এমন একটা চিঠি আর কখনো কেউ দেখেছে? বিয়ের চিঠির তারিখ কখনো কখনো কেটে লাইনের মাথার উপর হাতে লিখে অন্য তারিখ বসানো দেখা গিয়েছে লোকে। বেদব্যাসও দেখে থাকবে। কত কারণেই তো বিয়ের তারিখ বদল হয়, কিন্তু শ্রাদ্ধের ছাপা চিঠির হাতের লেখা তারিখ, তবে এটিতে তারিখের জায়গায় ফাঁকা ছিল। যেমন অনেক সময় দোকানের বিল বইটার 1 দশকের মতো ছাপা থাকে, বছরে বছরে বসিয়ে যাও 1981, 1982, 1900 ইত্যাদি। কিন্তু এটা কি বিল বই? তার ফাঁকা রেখে শূন্যস্থান পূরণ। এটা চিঠির প্রেরক। দেখে ঠিকরে উঠতে হলো। নিবেদন হচ্ছে স্বয়ং চন্দ্রবিন্দু হয়ে যাওয়া নটুবিহারী সরকার। বেদব্যাস বলে উঠল, এ কি ঠাট্টা না তামাশা, নাকি মজা, নাকি স্রেফ এই একটা ইয়ার্কি? ছেলেটা দেখতে কাদা খোঁচা, কিন্তু কথাতে বেশ খোঁচাই আছে, কাদা ভাব নেই। বলল, সেটা বরং সুবিধে পেলে তাকেই জিজ্ঞাসা করবে। তবে পাছে ওনার শ্রাদ্ধে ঘটা না হয়, তাই উনি বহু আগে থেকেই এইসব বিধি ব্যবস্থা করে রেখে গেছেন। বিধি ব্যবস্থা করে রেখে গেছেন? হ্যাঁ, চিঠি ছাপিয়ে নেমন্তন্নদিকে লিস্ট করে তাদের নাম ঠিকানা লেখা, খামের গোছা, ভোজনের দিনের রান্নার মেনু, খবরের পত্রের আনুমানিক হিসেব ইত্যাদি সব গুছিয়ে রেখে গেছেন। আমাদের মশাগ্রাম যুবক সংঘ ক্লাবের ক্রিকেটার বটুকার কাছে এই যে নেমন্তন্নপত্রের উপর পিঠে রান্নার মেনু ছাপা, পাছে বটুকদা কিছু ঘাটতি করেন, আপনারা ধরতে পারেন। বেদব্যাস হতাশ হয়ে বলে, ইদানিং কি উনি পাগল টাগল হয়ে গিয়েছিলেন নাকি? না স্যার, পাগল নয়, ভূত মিশ্রিত। তবে কিছু কাল থেকে ভূত টুত নিয়ে রিসার্চ করছিলেন। ভূত নিয়ে রিসার্চ, সেটা আবার কি? সেটাও জানতে হলে ওর কাছেই যেতে হবে। বেদব্যাস একটু চড়া গলায় বলে উঠল, তা উনি যে ভূত নিয়ে রিসার্চ করছেন সেটাই বা জানলে কি করে? জানলাম কমন সেন্স দিয়ে। যদি কারোর ফাঁকা বাড়ি থেকে বিচিত্র সব গলার স্বর শোনা যায়, খোনা গলায়, খ্যানখ্যানে গলায়, হেরে গলায়, মিহি গলায়, উটকো গলায়, ভুটকো গলায়, ঢোকগিলা গলায়, টনটনে গলায়, আর তার সঙ্গে ঠাকুরদার মিচকে গলার বকুনি, তো কি বুঝতে হয়? চিরকালটাই তো রিসার্চ করাই বাতিক ছিল। ঘাস নিয়ে, ফড়িং নিয়ে, কেঁচো নিয়ে, কেনো নিয়ে, উইপোকা নিয়ে, শেষ জীবনে ভূত নিয়ে পড়বেন, এ আর আশ্চর্য কি? চিঠিখানা হাত নিয়ে তাতে চোখ রেখে বেদব্যাস বলল, শেষে কি হয়েছিল? হবে আবার কি? বয়সে ছেলেটা গলার স্বরে তাচ্ছিল, বয়সের কি গাছপালা ছিল? সে কথাটা অবশ্য মিথ্যে নয়। নান্টু ঠাকুর বেদব্যাসের বড় ঠাকুরদার অর্থাৎ বাবার জ্যাঠামশায়ের ক্লাস ফ্রেন্ড ছিল। সেই সূত্রেই যোগসূত্র। আগে নান্টু ঠাকুরদার এখানে খুব আসা যাওয়া ছিল। খুদে বেদব্যাস বেশ সুচক্ষে দেখতেন তিনি। কিন্তু কোথায় বা সেই ট্রেন? কোন কালে তেনারা সব কাটা ঘুড়ির মতো সুতো কেটে গিয়ে কোথায় যেন উল্টে পড়েছেন। নান্টু সরকার যদি চিরকাল পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছিলেন, তার ভয়ঙ্কর সাহস ছিল, ভূত তিনি গ্রাহ্য করেন না।
বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরা দলে তার নাম ডাক খুব। কদিন ভূতের বাড়ি আলোচনা তিনি উৎসাহ ভরে বললেন, যদি একটা রাত এ বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলে ছোকরারা অবাক হয়ে বলল, একটা রাত? আপনি বললেন ডাক্তারবাবু 2 ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি। ডাক্তার প্রথমটা হেসেই অস্থির, তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বলল, বাজি আপনি যা চাইবেন ফিরে এসে তাই পাবেন। আচ্ছা সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরা জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। তুমি এ বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। আমাদের কথা বলে শুনবে না? আজ্ঞে না। শাশুড়ির সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা না দেন তাহলে ভবিষ্যতে আপনার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। শাশুড়ি বললে, বাঁচলে তো সম্পর্ক থাকবে বাবা, তুমি প্রাণে বেঁচে থেকো। ডাক্তার কোনো কথা শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে, তার আর ভয় কিসের? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক লাঠি সোটা হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি। রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়ির ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো। হ্যাঁ, কোথাও কিছু নেই। শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হোক। বড় একটা ঘড়ি রইল টেবিলের উপর, একটা জলের কুঁজো আর কাঠের গ্লাস, একটা লাঠি, এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি চির বিস্মিত টমির সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ঙ্কর অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না, পাছে কিছু বিভীষিকা চোখে পড়ে যায়। ডাক্তার যেন একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন, এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই একথা ভাবতে ভাবতে সবাই যে বাড়িতে গিয়ে পৌঁছালো। ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিল। কোথাও আর একটুকুও ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইছে আর কোথাও শব্দ হচ্ছে। চারিদিক নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় আছে, মানুষজন আছে, কর্ম কোলাহল জগৎ আছে, তা কিছুই বোঝবার উপায় নেই। এখন শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনো দিনও জানতে পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই পোতপুরিটিকে উদস্বাত করেছে। ঘড়িটা টিক টিক শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেনি। 5 জনের আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছেন, এই তো দুর্বলতা মন। ঘড়িটা আরও একটু আস্তে আস্তে শব্দ হলে ভালো হয়। ওটা ভয়ঙ্কর জীবন্ত। অবাধ্য বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেওয়ালগুলি জীর্ণ, তার গায়ে নানা রকম আঁকিবুঁকি কাটা, কয়েকটা যেন মানুষের কঙ্কালের মতো। খুট খুট। ডাক্তার চমকে ফিরে তাকালেন। কেউ না, কেউ না। বাতাসের শব্দ। না, বাতাসের শব্দ নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিক থেকে আসছে? জানলা না দরজার দিক থেকে? খুট খুট। কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালো। একবার সে একটু গোঁ গোঁ করে উঠল। সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একটু নড়ে বই কি। টমি তার প্রভুর কোলের কাছে মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে। বন্দুকটা থাকলেই চলবে। নিজের হাতটা যেন সহজে আর নাড়াতে চাইছেন না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলেছেন। তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন।
চোখ বন্ধ করার আগে করলেও কিন্তু পালক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিক 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 করছে। ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখে কান নাক সবই আছে। ডাক্তারের দিকে চেয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে। ও কি, দেওয়ালে সেই আজিবুজি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের মুখের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেই কিন্তু হাত উঠল না। কই, বন্দুকটা তো তার কাছে নেই। কে নিল? ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে? স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারায়নি, খুব সাহসী লোক তিনি। চেয়ে দেখলেন আশ্চর্য জলের পুঁজোটা ঘরের মাঝখানের উপর পায়চারি করে বেড়াচ্ছে। কাঁচের গ্লাসের ডানা মেলে পূজাবতীর মতো উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছে। ভয়ে তার রোমকূপগুলি আর্তনাদ করে উঠল। খটখট খটখট শব্দ। কিসের শব্দ? কই, টমি তো তার গোঁ গোঁ করছে না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন। এত জোর টমির গায়ে মাংস তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে কি? বেঁচে আছে তো টমি? বেঁচে নেই। তার সর্বশরীর এক বিন্দু প্রাণ নেই। মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এক পাশে বন্দুক নাই, অন্য পাশে টমি নাই। ঘড়িটার আর টিক টিক শব্দ নাই, সেটা থেমে গেছে। কে দিল থামিয়ে? এইবার টেবিলটা নড়ে উঠল। পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি! ঘুরছে, কাঁচের গ্লাসটা উঠছে, টেবিল নাচছে, আর আর দানবটা হাসছে তার দিকে চেয়ে। দানবটা এক দৃষ্টে তার দিকেই তো তাকিয়ে আছে। হঠাৎ সশব্দে জানলা দরজা খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। মানুষ তো নয় এরা, এরা যেন আবার বিচিত্র। গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে অঞ্চলটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো কই, আলো? কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ঘুরছে। কে তাকে তাড়া করেছে, কিন্তু পালাতে পারছে না। যন্ত্রণায় ছটপট করছে। যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো। তিনি কেঁদে ওঠার চেষ্টা করলেও পারলেন না। গলা তার বন্ধ, হাত পা বন্দি, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই মানবের হাতছানি তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাথার সব চুলগুলি দাঁড়িয়ে উঠেছে। খাটখানা কে যেন নাড়ছে। ডাক্তার চিৎকার করে উঠল, চেষ্টা করলে কিন্তু সেই হিংস্র পেতের দল তার মুখের ওপর ঝেঁপে বসবে। তাকে দিয়ে শূন্যে ওঠাতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি, টমি! টমি মরে গেছে, কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটা দানবের মতো দেখা যাচ্ছে। টমি নখর বিশ্বাস তাকে দিকে মূল্যবান করে এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, তোর এই কাণ্ড! টমি দানব হয়ে উঠেছে। ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। ঘণ্টাখানেক শূন্য উঠেছে। মহাশূন্যের ঘন অন্ধকার দেশে, আরও উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে উদ্ঘাটনের যে খটাখট উঠে চলেছে, দূরে আরও দূরে যেতে চলেছে। ওই যা, তাদের হাত থেকে খাটটি খসে গেল। ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছে। হয়তো কোনো মহাশূন্যে বা মহাসমুদ্রের মধ্যে তিনি এসে পড়বেন আছাড় খেয়ে। পড়ে যাবেন তলিয়ে কোনো সমুদ্রের খাতে। গেল 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 গেল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! ধর্মর ধাক্কার পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা ধরধর করে উঠতে লাগলো। চেয়ে দেখলো সকলের আলো জানলার দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে। সর্বশরীর তার তখন কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো, গ্লাস
তার বন্দুক আর টমিও। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাগ্গে, হায় হে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।